স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালে দরপত্র নিয়ে কাটছে না অচল অবস্থায়। এই ইস্যুতে পুরোপুরি বিপরীত অবস্থান নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মহিউদ্দিন চৌধুরী এবং সরকার দলের সাংসদ জনাব এম এ লতিফ। এই দুই নেতার রশি টানাটানি অবশ্য নতুন নয়। 2008-এর সংসদ নির্বাচনের সময় থেকেই বিভিন্ন ইস্যুতে বাড়ছে দুজনের দূরত্ব। সম্প্রতি এনসিটি টেন্ডার লাইফে সাইফ পাওয়ার টেককে প্রাক যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করায় শুরু হয়েছে নতুন করে লড়াই। সর্বশেষ মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন এমপি লতিফ। মহিউদ্দিন চৌধুরীর অভিযোগ, ওই প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য নৌ মন্ত্রণালয় সহ প্রভাব খাটাচ্ছে সংসদীয় কমিটিও। আর লতিফের অভিযোগ, বন্দরের পরিস্থিতি অস্থিতিশীল করে ফায়দা তোলার চেষ্টা করছেন মহিউদ্দিন। নৌমন্ত্রীর তত্ত্বাবধানে সভাও ঘোচাতে পারেনি তাদের দূরত্ব। এই অবস্থা আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। বন্দর নিয়ে অস্থিরতার প্রকৃত কারণ কি? মহিউদ্দিন লতিফের দ্বন্দ্বে সত্যিই কতটা প্রাধান্য পাচ্ছে বন্দরের স্বার্থ? আওয়ামী লীগের এই দুই নেতার বিরুদ্ধে কি হাল চট্টগ্রাম আওয়ামী লীগের? আওয়ামী লীগের আঞ্চলিক বিরোধ মেটাতে কেন ব্যর্থ হচ্ছে কেন্দ্র? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম একেবে লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম বা ঠিকানা এবং পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া আমাদের ইমেল করতে পারবেন, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারও। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান, আছেন জাসদের কার্যকরী সভাপতি চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য জনাব মইনুদ্দিন খান বাদল, এবং চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র জনাব ABM মহিউদ্দিন চৌধুরী। স্বাগত আপনাকেও। আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নিব আজকের সর্বশেষ একটি প্রতিবেদন চট্টগ্রামের বন্দরের অবস্থা সম্পর্কে। গত রোববার বন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে চট্টগ্রাম আওয়ামী লীগের বিবদমান দুই নেতা পরস্পরের সঙ্গে হাত মেলালেও তাদের ক্ষোভ এখনো কাটেনি। বৈঠককে ঘিরে দুইজন নমনীয় থাকলেও পরদিনই পরস্পর বিরোধী সমাবেশ করেছেন বন্দর এলাকায়। সোমবার মহিউদ্দিন চৌধুরীর পূর্ব ঘোষিত সভার আগেই দুপুরে বন্দরের ফকিরহাট এলাকায় সমাবেশ করেছেন লতিফ সমর্থকরা। আর বন্দর নিয়ে মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনকে অপ্রয়োজনীয় বলছেন সাংসদ লতিফ। বন্দর এলাকায় মিটিং, মিছিল, কুশপুত্তলিকা দাহ, তারপরে ঘেরাও, এগুলোর প্রয়োজন ছিল না। এদিকে বিকেলে মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে সোমবার বন্দরের 4 নম্বর গেট এলাকায় সমাবেশ করেন তার সমর্থকরা। বন্দরকে ঘিরে মাফিয়া চক্র টাকা ভাগাভাগিতে মেতেছে অভিযোগ করে মহিউদ্দিন চৌধুরী বন্দর রক্ষার আন্দোলনে নত হবেন না বলে ঘোষণা দেন। বন্দর রক্ষা কমিটির আয়োজনে এই সমাবেশ থেকে চলতি মাসের 3টি আলাদা দিনে বন্দর এলাকায় শ্রমিক সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, যা বন্দরের স্বাভাবিক কার্যক্রমকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জনাব শাহজাহান খান, প্রায় 5 বছর আগে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি যেটা নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু বেসরকারি অপারেটর নিয়োগ সংক্রান্ত জটিলতা এটি আজও চালু করা যায়নি। আমি একজন শিক্ষাবিদ ও বিশ্লেষক, আপনি নিশ্চয়ই জানবেন যে জনাব আব্দুল মান্নান তিনি আজকে জনকণ্ঠে একটি লেখা লিখেছেন, আমি একটু উদ্ধৃত করছি। উনি বলছেন, যোগ্যতা না থাকা সত্ত্বেও খোদ নৌ পরিবহন মন্ত্রী এবং চট্টগ্রামের কয়েকজন সংসদ সদস্যের সমর্থন সাইফ পাওয়ার টেকের পিছনে ছিল। অভিযোগ আছে এই প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য দরপত্র জমা দেওয়ার 11টি শর্ত ধাপে ধাপে শিথিল করা হয়েছে। মূল্যায়ন কমিটির 3 জন সদস্য শিথিল করার বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিলেন। খোদ অর্থমন্ত্রীও আপত্তি তুলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেন এবং তিনি প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেন। তারপরও আপনার বিস্তারিত লেখা, আপনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে যে শুধুমাত্র আপনার কারণেই বিষয়টি এরকম ঝুলে আছে এবং এটি কাজ করতে পারছে না। আপনি একটু যদি এই বিষয়ে আদৌ সত্য নয়। জি, এই কারণে সত্য নয় যে এটা 2008 সালে প্রি কোয়ালিফাইড 4টি প্রতিষ্ঠানকে করা হয়েছিল। জি, এইটাকে আপনি জানেন যে টেন্ডার কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু টেন্ডারের আপনার কোনো শর্ত শিথিল করা, পরিবর্তন করা, পরিবর্ধন করা, সংযোজন করা, বিয়োজন করা সে অধিকার রাখে, বাতিল করা সে অধিকার কিন্তু কর্তৃপক্ষ রাখে। আপনি যোগ্যতা অযোগ্যতা বিচার হবে কি দিয়ে? বিচার হবে যে তার আমাদের যে শর্তগুলো আছে সেই শর্তের ভিত্তিতে যে আপনি কতটুকু সেটা শর্ত পূরণ করতে পারছেন তার ভিত্তিতে এটা হবে। তা আমাদের যে 2008 সালে যে শর্তটা ছিল, আমরা সেখানে আরো কম্পিটিটিভ করার, প্রতিযোগিতামূলক করার জন্যই সেখানে আমরা চিন্তা করলাম যে 4টা প্রতিষ্ঠানের মধ্যে কেন, সেটা তো আরো হতে পারে। এবং সবই কিন্তু ওইখানে আরেকটা বিষয় ছিল যে
আমাদের দেশীয় যে যারা যারা জয়েন্ট ভেঞ্চার করবেন তাদের অন্তত একটা ইয়ে থাকতো 51% তাদের শেয়ার। তো সেই জায়গাটায় কিন্তু আমরা তখন, ওইটা ছিল আরো কম আগে বাংলাদেশের। তো সেখানে কিন্তু আমরা যেটা করলাম সেটা হলো যে এই যে যে আপনার প্রতিষ্ঠানগুলো আবার যারা প্রি কোয়ালিফাইড হওয়ার জন্য যারা আবেদন করলো তাদের মধ্যে আমরা 2টা প্রতিষ্ঠান পেলাম, একটা সিঙ্গাপুর, একটা আপনার চায়না, এদেরকে পেলাম, ইন্ডিয়া, তারপরে আপনার যে দুবাই, এরকম মানে 6টা প্রতিষ্ঠান। এখন 6টা প্রতিষ্ঠানের আমরা যে শর্ত দিলাম এবং যে শর্তের ভিত্তিতে টেন্ডার হলো সেই টেন্ডারে সবাই কিন্তু পার্টিসিপেট করলো, সবাই পার্টিসিপেট করেছে। পার্টিসিপেট করার পরে একটা প্রতিষ্ঠান সেটা সিপিউতে তারা বলেছে যে তারা এটাকে আপনার শর্ত পূরণ করে না ইত্যাদি, এই সমস্ত অনেক অভিযোগ এনেছে। এইটা পরবর্তীতে যখন সিপিটিউ তারা একটা ইনস্ট্রাকশন দিল যে এইটা সঠিক হয় নাই, এটাকে বাতিল করে ওই 4 জনের মধ্যে এটা টেন্ডার দিতে হবে। এইটার বিরুদ্ধে আবার গেল হাইকোর্টে। হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টের ইনস্ট্রাকশন ছিল যে ওই রেস্টে 3 মাসের রেস্টে অর্ডার দিয়ে দিল। এখন এই পরিস্থিতিতে কিন্তু আমাদের এই মুহূর্তে তেমন কিছু করণীয় নাই। 1 2 নম্বর কথাটা হলো যে যারা অভিযোগটা করছেন সাইপ পাওয়ারটাকে পাইয়ে দেওয়ার জন্য, সাইপ পাওয়ারটেক পাবেই এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু 11টি শর্ত শিথিল করা হয়েছে। আমি শেষ করি। জি, সাইপ পাওয়ারটেক পাবেই এমন কোনো, কিন্তু এখানে যে এটার হ্যান্ডলিংটা পাবে সে পোর্টকে কত বেশি বেনিফিট দেবে এইটার উপর নির্ভর করতেছে। তাহলে যারা যে 5টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এই 5টি প্রতিষ্ঠান যে আমাদেরকে বেশি বেনিফিট দেবে সেই তো পাবে। এইখানে তো এখনো আমরা কিন্তু 2টা অফার দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন, এটা হলো বিধান। সেটা হলো যে একটা হলো টেকনিক্যাল অফার, একটা হলো ফিনান্সিয়াল অফার। টেকনিক্যাল অফারটা ওপেন করা হয়েছে, যেটা এভালুয়েশন, যেটা মূল্যায়ন হচ্ছে। আর ফিনান্সিয়াল অফার যেটা করেছে সেই ফিনান্সিয়াল অফারটা কিন্তু আমরা আপনার ব্যাংকের লকারে রেখেছি। এখানে এইটা যে টেকনিক্যাল অফারটা যখন এটা মানে হবে, যেটা রেসপন্সিভ হবে, সেই রেসপন্সিভের পরে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল অফারটা করব। তাহলে কি করে এখন যারা এই কথাটা বলছেন তারা কি করে বলছেন যে তাকে পাইয়ে দেওয়ার জন্য এই ইয়েটা দেওয়া হয়েছে? জনাব মহিউদ্দিন চৌধুরী, আপনি নৌমন্ত্রী জনাব শাহজাহান খানকে শুনছিলেন এবং তিনি তার যুক্তি তুলে ধরলেন। এখন আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে বক্তব্য বা আপনার যে বন্দর রক্ষা আন্দোলনের নামে যে তার মূল কথাটি আসলে কি, জনাব মহিউদ্দিন চৌধুরী? হ্যাঁ, আমি তো জনাব শাহজাহান সাহেবের বক্তব্যগুলি শুনলাম। আমার একটা আপত্তি ছিল যে দীর্ঘ 4 বছর পরে আবার কেন টেন্ডার দেওয়ার একটা ব্যবস্থা, এতদিন সেই টেন্ডার পদ্ধতি গ্রহণ করল না, কী কারণে? নিশ্চয়ই সাইক পাওয়ার টেককে দেওয়ার জন্য অনেক শিথিল করে, টার্মস অ্যান্ড কন্ডিশন শিথিল করে দেওয়া হয়েছে। তার ফলে আমার মনে সন্দেহ হলো এইভাবে সাইক পাওয়ার টেক দেওয়ার জন্য এই পরিকল্পনা গ্রহণ কেন করা হলো। সাইক পাওয়ার টেক এখন থেকে নয়, বিএনপির আমল থেকে তারা এখানে এসছে। তার সাইক পাওয়ার টেকের পার্টনার হলো খালেদা জিয়া, তারিক জিয়া। তারিক জিয়া এখানে না থাকলেও দেশের বাইরে আছেন ইনি, তার পার্টনার এইভাবে একটা টেন্ডার তাদের যোগ্যতা নেই, অনুরূপ একটা জনাব মহিউদ্দিন চৌধুরী গ্রহণ করে জনাব মহিউদ্দিন চৌধুরী বন্দরকে জনাব মহিউদ্দিন চৌধুরী করাটা জনাব মহিউদ্দিন চৌধুরী এই কারণেই কি মূলত জনাব মহিউদ্দিন চৌধুরী এই কারণেই কি মূলত আপনি সাইপ পাওয়ার টেকের বা এই নিউমোরিং কন্টেইনার টার্মিনালের এইটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? এটাই কি মূল কারণ? অবশ্যই এটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলে পরে বন্দরের ক্ষতি হবে। 14 কোটি মানুষের সম্পদ শুধুমাত্র সাইপকে পাওয়ারকে নিয়ে দেওয়ার জন্য যে পরিণতা নিয়েছেন সেটা বন্দরের স্বার্থের পরিপন্থী হবে এবং সাইপ পাওয়ার টেকের সাথে আর্থিক লেনদেন আছে সেটা সন্দেহ করে আমি তার প্রতিবাদ করেছি। তাতে সন্দেহ যখন করেছি তারা সে সংশোধন করতে পারেন, তারা বলতে পারেন এটা ঠিক হয়নি,
আমার যুক্তি ঠিক হয়নি সেটা স্পষ্ট করে বলতে পারেন তো? হ্যাঁ, আমি দেখলাম এনারা খুব গভীরভাবে তাকে দেওয়ার একটা ব্যবস্থা লিপ্ত ছিল, তাই তার প্রতি আমি করেছি। জনাব মহিউদ্দিন এখন চৌধুরী, জনাব মহিউদ্দিন চৌধুরী, আপনাকে একটু ধন্যবাদ দিতে হচ্ছে এই পর্যায়ে। আমি একটু জনাব মনিরুদ্দিন খান বাদল আপনার কাছে জানতে চাইবো যে আমরা নৌমন্ত্রীকেও শুনলাম, জনাব মহিউদ্দিন চৌধুরীকেও শুনলাম, আপনার কাছ থেকে একটু আসলে প্রকৃত অবস্থা জানতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি যে পত্রপত্রিকায় আচ্ছা, লেখালেখি আমার হচ্ছে। মনে হয় জি যে বাদল ভাই বলার আগে আমার জি। দুইটা প্রশ্ন। একটা হলো যে মহিউদ্দিন ভাই কিন্তু গতকালকে আমাদের যে অ্যাডভাইজারি কমিটি, উপদেষ্টা কমিটি আছে একটা, আপনি জানেন, জি সেই বন্দরের উপদেষ্টা কমিটিতে উপস্থিত ছিলেন। আমি আমার শ্রদ্ধেয় নেতা, কারণ উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরের সভাপতি, প্লাস একাধিকবার তিনি 3বার উনি মেয়র হয়েছেন, এবং আমার সৌভাগ্য হয়েছে ওনার 3বার মেয়র হওয়ার সময়ে আমার ওই এলাকায় কাজ করার, সুতরাং অর্থাৎ তার পক্ষে ক্যাম্পেইন করার, সুতরাং আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। আমি একটা, উনি কিন্তু সব সন্দেহের কথা বলেছেন, আর আমি শুধুমাত্র ইনফরমেশন তার বাদল ভাই বলতে সুবিধা হবে, এই সাইপ পাওয়ার টেক 4 জোট সরকারের সময় সে বন্দর থেকে 1200 টাকা এক কন্টেনারের জন্য নিত। কেয়ারটেকার যখন ক্ষমতায় আসলো তখন সে একটা টেন্ডার দিল, সেই টেন্ডারে তার একজন ছিল, আরেকজন হ্যান্ডেলিং অপারেটর, কি নাম ভুলে গেলাম, সে দিল 350 টাকা। পরে সেটা নিয়ে একটা মামলা মোকদ্দমা হয়, পরে এই সাইটটা পাওয়ারটা কিন্তু 500 টাকায় করলো। আমি আসার পরে যখন টেন্ডার দিলাম তখন কিন্তু ওই কন্টেনার, যেই কন্টেনার 4 জোট সরকারের সময় সে 1200 টাকায় করছে, এবং আমি এসে ওই সাইপ পাওয়ারটাকে কিন্তু 155 টাকা এখন কিন্তু হ্যান্ডেলিং করছে। এখন আমার প্রশ্ন এই জায়গাটাই শুধুমাত্র মহিউদ্দিন ভাইয়ের কাছে, শ্রদ্ধেয় ব্যক্তি উনি সন্দেহ করতেছেন। আমি তো মনে করি যে এই যে কথাটা, আমি ওনার যুক্তি ধরেই বলতে চাই, আমি এই কারণেই কিছু শর্ত শিথিল করে আমার পোর্টকে লাভবান করার জন্যই, আমি আরো প্রতিযোগিতামূলক করার জন্য এই কিন্তু আপনার আপনার শর্ত টেন্ডার শিথিলের শর্ত, এখন এই টেন্ডারে শর্ত সাইপ শিথিলের পাওয়ার সকল সুবিধা তো পাইলো সাইপ পাওয়ার। নো, আরেকটাও তো আপনার সিঙ্গাপুর, তারা তো পার্টিসিপেট করে নাই, কিন্তু সিঙ্গাপুরও তো আমি তাদেরকে করেছি। আচ্ছা, আমরা একটু বাদল আবার ভাইকে- এই জায়গাটা জি। হলো প্রশ্নটা, জি। আমি কি পোর্টকে আহ্বান করব, না আমি ব্যক্তিকে আহ্বান করবো, বা কোনো সংস্থাকে? আমি পোর্টকে আহ্বান করার জন্যই আজকে শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। বাদল ভাই, আপনি যদি একটু আপনার মতামত দিতেন, আমরা দুজনের মতামত পেলাম। এখানে আসার আগে আমি ঠিক বুঝিনি, ওটা এখন বুঝছি, ইউ হ্যাভ চুজেন রং ম্যান। আমি হুইচ ওয়ান, মানে মহিউদ্দিন চৌধুরী না শাহজাহান খান? বাদল ভাই নিজে। অথবা বাদল ভাই বাদল ভাই নিজে। জি। ইউ হ্যাভ চুজেন রং ম্যান, কারণ এই বিষয়টার মধ্যে আমার সংশ্লিষ্টতা অলমোস্ট নেই আর কি, জি। যদিও আমি বন্দর উপদেষ্টা কমিটির সদস্য। জি বাট আমি ব্যাপারটাকে এভাবে দেখি, সেটা হলো যে ধরুন বন্দর মন্ত্রী আর জনাব মহিউদ্দিন চৌধুরী, বোথ আর ক্লোজ টু মি। আমি মহিউদ্দিন চৌধুরীর সাথে সারা জীবনেই আন্দোলন সংগ্রাম করেছি। এখানে 2-3টা আসপেক্ট আসবে। একটা আসপেক্ট হলো, আমি প্রথমেই বলে রাখি, যাহা কিছু 2-3টা আসপেক্ট আসবে। একটা আসপেক্ট হলো, আমি প্রথমেই বলে রাখি, যাহা কিছু আইনসঙ্গত তাহা ন্যায়সঙ্গত নাও হইতে পারে। জি, দিস ইজ জুরিসপ্রুডেন্সের খুব বিশাল কথা। বিশাল কথা। জি, আইনসঙ্গত হলেই যে তা ন্যায়সঙ্গত হবে তা কিন্তু নাও হতে পারে। এখানে লক্ষণীয় যে মন্ত্রী যখন উত্তর দিচ্ছেন তিনি বলছেন, আই এম গোয়িং বাই বুকস, আমি আইনসঙ্গত ভাবে আছি। টেন্ডার শিথিল করতে পারে, শিথিল হয়েছে, এইটা করার অধিকার টেন্ডার কমিটির আছে। আদালতে গেছেন, আদালত আমাকে এই নির্দেশ দিয়েছে। সো এটা উনি বলছেন, এটাকে উনি বলছেন যে আইনসঙ্গত। আমি শুধু এখানে বলবো যে যেটি আইনসঙ্গত মনে হচ্ছে সেটা ন্যায়সঙ্গত কিনা সেটা কিন্তু বিচার করবে ভবিষ্যৎ। আপনি আমাদের বলেন যে এটা আইনসঙ্গত হলো, ন্যায়সঙ্গত হয়েছে কিনা। আমি সেই জায়গায় বলছি যে এই ব্যাপারে আমার খুব বুৎপত্তি নেই। আমি যে কথাটা শুধু বলবো, জি। এটাকে বিতর্কটাকে
আমি অন্য একটা অ্যাসপেক্টে যাচ্ছি, জি সহায়তা করছি আপনাকে। একটা কমিটি আছে, এই যে অ্যাডভাইজারি কমিটি, এবং তিনি যুক্তিসঙ্গতভাবে কিন্তু অ্যাডভাইজারি কমিটিকে 10 দফা দিয়েছেন জনাব মহিউদ্দিন চৌধুরী। চৌধুরী। তাহলে প্রশ্নটা যেটা আছে সেটা হলো, আমাদের দেশে ইন এ ডেমোক্রেটিক সোসাইটি কনফ্লিক্ট তো হতে পারে, ইভেন বন্ধুদের মধ্যে হতে পারে, এখন যেমন ব্ল্যাক কোটসদের মধ্যে হচ্ছে। জি তাহলে বিতর্ক নিষ্পত্তি করার কি কোনো মেকানিজম সোসাইটিতে নাই? তাহলে সেই মেকানিজমটা যেটা, সেই মেকানিজমের কাছে কিন্তু আমরা দ্বারস্থ হতে পারি। আমরা একটা বাদল ভাই, আমরা মানে একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে আপনার কাছ থেকে এই জায়গা থেকেই শুরু করব। শুধু একটা প্রশ্ন আমি একটু যুক্ত করে রাখতে চাই, যে এই যে 582 কোটি টাকা ব্যয়ে যে বন্দরটি চালু, মানে যে টার্মিনালটি নির্মাণ হলো, সেটি যে আমরা 5 বছরও চালু করতে পারলাম না, এর দায় আপনি কাকে দিবেন? আমরা একটা বিরতি নিচ্ছি। মনোরঞ্জন খান বাদল, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে 582 কোটি টাকা ব্যয়ে নির্মিত যে নতুন টার্মিনালটি, সেটি আমরা এখনো ব্যবহার করতে পারছি না। আজকেও যদি আমরা কাজ শুরু করি, আরো 18 মাস লাগবে সেটি কর্মক্ষম হওয়ার জন্য। এই যে দেরিটা হচ্ছে, এর জন্য আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং অন্যান্য ক্ষতি হচ্ছে, এর জন্য দায় আপনি কাকে দিবেন? আমি দায় কাকে দেব সেটা আমার কথা থেকে বেরিয়ে আসবে, জি কিন্তু আমি একটা সাধারণ জিনিস দেখি, মেবি মাই অবজারভেশন মে বি রং, সেটা হলো এটা অতি কথনের দেশ আর বহু কথনের দেশ। এত কথা হয়, এতজন এতভাবে কথা বলে, মনের মাধুরী মিশায়, আসল সত্য বের করা ভেরি কনফিউজিং হয়ে যায় টাইম টু টাইম। এখানে একটা জায়গা, ইফ আই এম নট রং, এই কন্টেনারটা যখন বিল্ড আপ করা হয় এই যে 582 কোটি টাকা দিয়ে, তখন বোধহয় শর্ত ছিল যে, সেই শর্তটা সঠিক কি বেঠিক সেটা কিন্তু আমার উক্তি নয়, কিন্তু শর্তটা এরকম যে এই কন্টেইনার টার্মিনালটা বিল্ড আপ করা হলো, বাট অল দ্য মেশিনারিজ এন্ড এভরিথিং যারা পরিচালনা করবে তাদের আনতে হবে, হ্যাঁ। এভরিথিং। এবং সেখানে Correct. তাদের বিবেচনা হলো যে সরকার এবং প্রাইভেট সেক্টরের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তারা দেখাতে চায়। এটা মাথায় রেখে আমি আবারও পুরনো জায়গায় ফিরে যাই। সেটা হলো যে, আপনি যে কথাটা বলছেন কার লাভ হলো কার ক্ষতি হলো, আলটিমেট ক্ষতি সবসময় জনগণের। কিন্তু আমাদের সোসাইটিতে আমি একটা প্রবণতা লক্ষ্য করছি, সেটা হলো সিদ্ধান্তহীনতা। আমরা সিদ্ধান্ত নিতে চাই না। সিদ্ধান্ত না নিতে চেয়ে যে ব্যাপারটা হয়, আমরা পরিস্থিতির কাছে ছেড়ে দিয়ে বসে থাকি। এই যেমন আমি খুব ভালো মতো বলতে পারতাম বিমান নিয়ে, যে আপনারা থেকে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া বিমানের উপরে বোধহয় মহাভারত রচনা করে ফেলেছে, বাট কোনো ডিসিশন নেওয়া হয়নি। ঠিক একইভাবে সিদ্ধান্তহীনতা কিন্তু ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেই কারণে টু কনক্লুড আমি যেটা বলতে চাই, একটি অভিযোগ উঠেছে, অভিযোগ করার এখতিয়ার কি ABM মহিউদ্দিন চৌধুরীর আছে? দ্য আনসার ইজ ইয়েস। যে কোনো আপনারা তো অভিযোগ তুলছেন, তার অভিযোগ করার আছে। অভিযোগের সরাসরি একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন মাননীয় আমাদের বন্দর মন্ত্রী, তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আমার অ্যাসপেক্ট হলো আমি বন্দরের স্বার্থ, সেই মাধ্যমে আমি জনগণের স্বার্থ, দেশের স্বার্থ দেখতে চেয়েছি। উনি দেখাচ্ছেন আগে এত টাকায় কাজ হতো, এখন এত টাকায় কাজ হচ্ছে। এখানে আমি যে জিনিসটা বলছি, যে এই যে পরস্পর বিরোধী একটা জায়গা দাঁড়িয়ে গেল, এবং তার পাশাপাশি যে জিনিসটা দাঁড়ালো সেটা হলো যে ABM মহিউদ্দিন চৌধুরী বলছে এটা দেশের ক্ষতি, এটা কোটারি, এটা করছে। আমি বলছি এই ধরনের বিতর্ক যখন দাঁড়িয়ে যায়, কোন সোসাইটি বিতর্ক দাঁড়িয়ে গেলে আমি সমাধান করতে পারবো না, এই সোসাইটি তো ডেমোক্রেটিক সোসাইটি হতে পারে না। তাহলে এই বিতর্কটা রিজলভ করার কোনো না কোনো জায়গা আছে, কোনো না কোনো জায়গা আছে। তো সেই জায়গার মধ্যে একটা জায়গা আমি মনে করি দিস কুড বি ডিসকাসড সিরিয়াসলি এন্ড থরলি ইন দিস বডি। কোন বডি? উপদেষ্টা। এই উপদেষ্টা বডিতেও যদি এটা ডিসকাস না হয়, তখন আলটিমেটলি কিন্তু একটা জায়গা আছে। ডিসকাস হয়েছে কালকে, আপনি দেখেছেন, কিন্তু আজকেও সেই অচল অবস্থা। আমি বলছি যে
এটা ডিসকাস হওয়ার জায়গা এখানে, এবং সেটাই তো প্রমাণ যে মহিউদ্দিন চৌধুরী কিন্তু এই কাগজটি ইয়েতে দিয়েছেন, অ্যাডভাইজারি কমিটিতে দিয়েছেন। জি। সুতরাং এবং এটা আলোচনা হয়েছে। এটা কমিটিতে কতটুকু আলোচনা হয়েছে আমি জানি না, আমি বিস্তারিত উপস্থিত আলোচনা। ছিলাম না, দাও আই এম এ মেম্বার অফ দিস। আমি বলবো এখানেও যদি রিজলভ না হয়, ধরলাম যে এখানেও রিজলভ হচ্ছে না, এখানে রিজলভ না হলে রিজলভ হওয়ার একটি জায়গা হলো কোর্ট। জি। কিন্তু তখন কিন্তু একটা বড় এবং মোক্ষম প্রশ্নের আপনি সম্মুখীন হবেন, সেটা হলো আমাদের দেশের তাবৎ সিদ্ধান্ত কিন্তু কোর্টে হয়নি। আমাদের দেশের বহু সিদ্ধান্ত ইয়েতে হয়েছে, রাস্তায়ও হয়েছে। জি। সো প্রশ্নটা এ লিটল বিট কমপ্লিকেটেড। সেখানে আমি ট্রেজারি বেঞ্চের মেম্বার হিসেবে জি। আপনার উত্তর দিচ্ছি এক লাইনে। ট্রেজারি বেঞ্চের মেম্বার হিসেবে আমি নিষ্পত্তিটা আইদার ইন অ্যাডভাইজারি কমিটি অর ইন কোর্ট। মাঝখানে একটা ব্যাপার ছিল, প্রধানমন্ত্রী স্থানীয় এমপিদেরকে বলেছিলেন কথা বলতে, তো স্থানীয় এমপিরা ঢাকায় মন্ত্রী সহ কথা বলেছেন, তো স্থানীয় এমপিরা তো মহিউদ্দিন চৌধুরীর সাথে কথা বলতে পারেন, না পারার কিছু নাই। তাতে সমাধান দেখেন নেই। তারা সেটাও একটা সহযোগিতা করতে তবে পারে। আপনার বক্তব্য থেকে যেটি বেরিয়ে আসলো সেটি নৌমন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে যে হ্যাঁ, যে সিদ্ধান্ত নিতে, আমি একটু জনাব মহিউদ্দিন চৌধুরীর কাছে যাব। একটু ওনারা যাওয়ার আগে জি। আপনি একটু ভালো হবে, আমি একটু আমার শ্রদ্ধেয় নেতাকে একটা প্রশ্ন করতে চাই। গতকালকে এই 10টা বিষয় নিয়ে কিন্তু আমি কথা আলোচনা করেছি, একটা এক এক করে করে দেখেন ওনার রং ইনফরমেশনটা কোথায়। উনি প্রথম বলেছেন 2টা জাহাজ আমরা কিনেছি, একটা ওয়েল স্টেজ ক্লিনার ভেসেল আর একটা হলো সলিড ওয়েস্টেজ ক্লিনার ভেসেল। উনি 1 নম্বরই বলেছেন, ওনার ভাষায় আমি যদি পড়ি, যে এই জাহাজগুলো একদিনের জন্য ব্যবহৃত হয়নি এবং ব্যয় থেকে বন্দর 1 টাকাও উপকৃত হয়নি। জি। কালকে এইটা আমরা কোন তারিখে কি অপারেশন করেছে, কি কি কাজ করেছে সেই তারিখ উল্লেখ করে আমরা একটু শেষ করি আপনার, কারণ এটাই হলো ভাইটাল। আমি মনে করি যে মহিউদ্দিন ভাই কতগুলো আমার মনে হয় ভ্রান্ত ধারণার থেকে তিনি এইগুলো করছেন। এই কারণেই আমি মহিউদ্দিন ভাইকে, আমি শ্রদ্ধেয় নেতাকে জিজ্ঞেস করতে চাই যে কালকে যখন আমরা এটা বললাম, তাহলে 1 নম্বরটা কিন্তু আমরা 2,26,00,000 টাকা এখানে আয় করেছি এবং তারা কাজ করছে এবং কম্পাইল এটা আমাকে থাকতেই হবে এই জাহাজ। তারপরে দেখেন উনি 10টার মধ্যে যেটা বলেছেন, এখানে একটা ব্যাপারে কর্ণফুলী কন্ট্রাক্ট টার্মিনাল, আমরা একটু ওনার কাছ থেকে হয়ে আসি, একটু ওনার কাছে এই উত্তরগুলো ওনাকে চাই আমি। জি। সাইপ পাওয়ারটেক 2টা হ্যান্ডেল করতেছে এখনো, দুইটা কিন্তু ওই যে 155 টাকায় সে 2টা বার্থ এখনো হ্যান্ডেল করতেছে। যোগ্যতা অযোগ্যতা কি দিয়ে বিচার হবে? তাহলে উনি তো এখন বার্থ অপারেট করতেছে সে। আচ্ছা, তারপরে এই প্রশ্নটি আপনি এনেছেন, কিন্তু বাদল ভাইয়ের কথা থেকে আপনার কাছে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নের একটা হচ্ছে সিদ্ধান্তহীনতা, যে আপনি সিদ্ধান্তহীনতায় আমাদেরকে একটু পিছিয়ে দিলেন কিনা, সেই প্রশ্নটা থাকবে। আমি এটা উত্তর দেব পরে। আচ্ছা, এটা পরবর্তী আরেকটা বিষয় বাদল ভাইয়ের কথা আমি জোর দিয়ে বলতে চাই, আইনের বাইরে একটা পা ফেলার কোনো সুযোগ আমি বাদল ভাইয়ের কথা আবার বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সাইপ পাওয়ারটাকে এটা দেওয়ার জন্য কোন ধরনের আমরা কোনো পরিবর্তন করেছি বা কিন্তু বাদল ভাই বলেছেন যে এটা আইনসঙ্গত হয়েছে, ন্যায়সঙ্গত হয়েছে কিনা সেটার জবাব আপনি পরে দিবেন। আমরা একটু জনাব মহিউদ্দিন চৌধুরীর কাছে আসি। জনাব মহিউদ্দিন চৌধুরী, অ্যাডভাইজারি কমিটিতে এটি প্লেস করা হয়েছে এবং 10টি যে কথা আপনি বলেছেন তার মধ্যে নৌমন্ত্রী বললেন যে কোন জায়গায় আপনার ইনফরমেশন গ্যাপ ছিল। আমি তার সাথে শুধু একটু যুক্ত করতে চাই যে বন্দর নিয়ে আপনার অবস্থানের কারণে চট্টগ্রাম আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। বিশেষ করে আমরা দেখছি যে চট্টগ্রামে এটা ছাত্রলীগ যুক্ত হয়েছে, তার সাথে অন্যান্য পেশাজীবী সংগঠনগুলি যুক্ত হয়েছে এবং এটি মুখোমুখি এবং ডান দিক একটি অবস্থানে সৃষ্টি হয়েছে। আপনি এই সম্পর্কে কি বলবেন জনাব মহিউদ্দিন চৌধুরী? কথা তো অনেক বলা চলে, যেটা ন্যায়সঙ্গত অবশ্যই বলতে হবে। চট্টগ্রামে কোনো অঘটন ঘটলে পরে আমি সর্বাগ্রে এগিয়ে যাই, যখন সমস্যা সৃষ্টি হয় তার সমাধান করার চেষ্টা করে থাকি। এখানে বন্দর আমাদের অনেক কিছু, আমি সর্বাগ্রে এগিয়ে যাই, যখন সমস্যা সৃষ্টি হয় তার সমাধান করার চেষ্টা করে থাকি। এখানে বন্দর আমাদের অনেক কিছু জানা থাকে না বা জানতে পারে না, আইসোলেটেড এলাকা। সেখানে যারা বন্দর নিয়ন্ত্রণ করছে তারা ভুল ভ্রান্তি চক্রান্ত করলেই স্বাভাবিকভাবে বাইরের লোকেরা জানতে পারে না। কিন্তু আমার কিছু নেটওয়ার্ক আছে ওখানে, যার ফলে আমি তথ্যগুলি সংগ্রহ করতে আমি পারি। এটা হয়তো আমার সংগ্রহটা ভুলও হতে পারে। আমি একটা প্রশ্ন করতে চাই, এই ইতিপূর্বে
4 বছর পূর্বে যখন জামিলুর রেজা সাহেবকে দায়িত্ব দিয়ে এই যারা এফিশিয়েন্ট তাদেরকে নির্ধারণ করা হবে, 4টা প্রতিষ্ঠানকে নির্ধারণ করা হলো, যদি বা সেই প্রতিষ্ঠানগুলো দেশের বাইরের সাথে সম্পর্কযুক্ত। এতদিন পর্যন্ত তার দায়িত্ব দেওয়া হলো না কী কারণে, টেন্ডার দেওয়া হলো না কী কারণে, যারা সিলেক্ট হলো তাদেরকে সুযোগ দেওয়া হলো না, 4 বছর বসিয়ে রাখা হলো। তারপরে সাইফ বায়োটেক যা ঢুকতে পারে তার জন্য বিভিন্ন কলা কৌশল আমি দেখেছি, তার জন্য আমি প্রতিবাদ করছি। ধরুন কলা কৌশলটা হলো যেখানে 9 লক্ষ টিউস 9 লক্ষ টিউস ইয়ে হবে, হ্যান্ডলিং করেছে, কন্টেন্ট হ্যান্ডলিং করবে, সেটা 14,000-এ চলে আসলো কি কারণে? এই যে ডিফারেন্সটা, তাকে সে যোগ্য নয়, তাকে ঢুকিয়ে দেওয়ার জন্য ওখানে টেন্ডারের উপযুক্ত হয়, যোগ্যতা হয়, সেভাবে তারা করেছে। আমি জিজ্ঞেস করতে চাই যে এই ধরনের একটা গালফ অফ ডিফারেন্স থাকবে, এবং অনেক কিছু আমার এই মুহূর্তে মনে নেই, যে ওখানে অনেক শর্ত তাদের জন্য মওকুফ করে দিয়েছে। তো একটা প্রতিষ্ঠানকে ঢুকানোর জন্য এই ধরনের প্রচেষ্টা স্বাভাবিক মানুষের মনে সন্দেহ হয়ে যায়। তারা আমাকে বলেছে, আমি তার প্রতিবাদ করেছি। জনাব মহিউদ্দিন চৌধুরী, যাচাই বাছাই করে দেখুন। জনাব মহিউদ্দিন চৌধুরী, আমাদের একজন দর্শক আপনার কাছে একটি বিষয় জানতে চেয়েছেন। জনাব মহিউদ্দিন চৌধুরী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চেয়েছেন যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়নে জাপানিদের দেওয়া 800 কোটি টাকার ঋণ অনুদান এখনো বহন করতে হচ্ছে সরকারকে। এই বিমানবন্দরে অপারেটর হিসেবে থাই এয়ারওয়েজকে যুক্ত করার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আপনি। এই কারণে বিমানবন্দরের দায়িত্ব থেকে থাই এয়ারওয়েজকে সরিয়ে নেওয়া হয়। এর ফলে বিমানবন্দরে আন্তর্জাতিক একটি পণ্য পরিবহনের রুট হিসেবে পরিচালিত করার যে উদ্দেশ্য ছিল তাও ভেস্তে গেছে। এখন বিমানবন্দরে 30% উপর অব্যবহৃত, বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজকে সরিয়ে নেওয়া ভুল হয়েছিল বলে অনেকে মনে করেন। আপনার আন্দোলনের যে সন্দেহ ভিত্তিক যে আন্দোলন, সেই প্রেক্ষিতে উনি এই প্রশ্ন করেছেন। আপনি এই সম্পর্কে কিছু বলবেন? আমরা একটা বিরতি নিয়ে আসি। জনাব মহিউদ্দিন চৌধুরী, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা মহিউদ্দিন চৌধুরী, আপনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনার অবস্থানের কারণে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, 1, আর 2, এটার সাথে আরেকটি বিষয় বাদল ভাইয়ের কথা থেকে চলে আসে যে এই সমস্যা বা এই সংকট থেকে সমাধানের কি উপায় রয়েছে বলে আপনি মনে করেন? এই সংকটের সমাধানটি কিভাবে হতে পারে? জনাব মহিউদ্দিন চৌধুরী। এখানে তর্ক বিতর্ক অনেক করা যায়, বাস্তবিক পদক্ষেপ অবশ্যই তো গ্রহণ করতে হবে দেশ ও জাতির স্বার্থে। এই বন্দরটা শুধু চট্টগ্রামে নয়, 14 কোটি মানুষের একটা সম্পদ, তাই সেটাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব সবার রয়েছে। তাই আমি দেখছি ওখানে, আমাকে অবশ্যই বলুন যে সাইফ পাওয়ার টেক সে অযোগ্য এবং অথর্ব, সে অনেক মাফিয়াগুলোর সাথে তার সম্পর্ক আছে, তাকে ঢুকিয়ে দেওয়ার জন্য, কাজে লাগানোর জন্য 4 বছর পরে তাকে আবার যাতে করে আসতে পারে তার একটা ব্যবস্থা তারা করেছেন। এবং কি ধরুন আমি বলবো তাকে আনার জন্য যেখানে 9 লক্ষ টিউস পরিবর্তে 14,000 অত নিচে নামিয়ে আনার, এটা কি সন্দেহজনক কি নয়? কি জনাব মহিউদ্দিন চৌধুরী, আপনার সরকার এখন ক্ষমতায়, এই সময় আপনি মাফিয়া বলতে কাকে বোঝাতে চাচ্ছেন? জনাব মহিউদ্দিন চৌধুরী না বলে, জনাব মহিউদ্দিন চৌধুরী, জনাব মহিউদ্দিন চৌধুরী, আপনার সরকার এখন ক্ষমতায়, এই সময় মাফিয়া কারা? কাকে বলতে চাচ্ছেন আপনি মাফিয়া? আপনি মাফিয়া বলছেন, আমরা পত্রপত্রিকায় রিপোর্ট দেখছি, আপনি কি আমাদেরকে দয়া করে বলবেন যে মাফিয়া বলতে আপনি আমাদেরকে সরকারের সাথে, এটা সরকার তো দেশ চালাচ্ছে, হ্যাঁ সরকার দেশ চালাচ্ছে, কিন্তু এই চালানোর মধ্যে কিছু চক্রান্তকারী দেশের মধ্যে থাকবেই। এই মাফিয়া সাইফ পাওয়ার টেকটাই মাফিয়া গ্রুপে কাজ করছে বলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই মাফিয়ারা কারা? এই মাফিয়ারা কারা? এই মাফিয়ারা কি সরকারের ভিতরেও আছে? এই মাফিয়া কি সরকারের ভিতরেও আছে? আপনি কথাটা ডাইভার্ট করছেন কেন ভাই? এটা মাফিয়া তো, মাফিয়া দেশের মধ্যে বিভিন্ন বন্দরে মাফিয়া থাকে, এটা আমার জানা আছে। কিন্তু এই মাফিয়া ছলে বলে কলে কৌশলে বন্দরটাকে জিম্মি করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা সরকারের কথা নয় তো, এটা একজন ব্যক্তি যিনি মাফিয়ার কাজ করেন, সেটা হচ্ছে সাইফ পাওয়ার টেক। এই মাফিয়া সরকারের চেয়ে বেশি ক্ষমতাবান কিনা? এই মাফিয়া কি বললাম, এই মাফিয়া কি সরকারের চেয়ে ক্ষমতাবান বেশি? এই মাফিয়াই মানে
এটা 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 এদিকে নিয়ে যাচ্ছেন কেন? সরকার তো একটা আছেই, সরকার তো একটা আছেই, থাকবে। কিন্তু মাফিয়া তো আর, সরকার তো মাফিয়া চালায় না। মাফিয়ারা ছলে বলে কলে কৌশলে এসে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য উঠে পড়ে লেগে যায়। তাই তারা এই অপরাধগুলি করছে। তাদেরকে আনার জন্য ব্যবস্থা করাটা জাতির জন্য ক্ষতি হবে বলে আমি তার প্রতিবাদ আমি করেছি। জনাব মহিউদ্দিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব শাহজাহান খান আপনার কাছে জানতে চাইবো যে উনি বারবার যে কথাটির উপর জোর দিচ্ছেন যে ছলে বলে কৌশলে একটি মাত্র কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য অনেক ধরনের চক্রান্ত, অনেক ধরনের সংকট ভিতর থেকে সৃষ্টি করা হচ্ছে। এখন এটি আমি আগেই বলেছি, এবং এর আগে বাদল ভাই বলেছিলেন যে সিদ্ধান্তহীনতার একটি ব্যাপার, সিদ্ধান্ত নেয়ার মালিক আপনি, নৌপরিবহন মন্ত্রী, আপনার একটি দায় বর্তায়, সেটি প্রসঙ্গে আপনি একটু বলবেন। আমি আগেই বলেছি যে আসলে সাইপ পাওয়ারটাকে দেওয়ার জন্য এটা পরিবর্তন করেছে সেটা নয়, বন্দর কিভাবে লাভবান হবে এবং এই প্রতিযোগিতায় আরো এই ইয়েতে টেন্ডারে আরো অংশগ্রহণ করুক সেইটারই একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই জন্য এখানে 7টা পর্যন্ত আমরা নিতে পারতাম, কেন তখন 4টা নিল, কেন 7টা নিল না? তখন তখন আমরা কোয়ালিফাই করতে গিয়ে দেখলাম যে 4টাকে তারা কোয়ালিফাই করলো এবং পরবর্তীতে আমরা এটাকে কিন্তু আরো আগেই বলেছি প্রতিযোগিতামূলক, প্লাস আমাদের দেশের আরো যারা এর সঙ্গে যুক্ত জয়েন্ট ভেঞ্চারে তাদেরকে অংশগ্রহণের সুযোগটা কিন্তু আমরা করে দিয়েছি। শুধু সাইপ পাওয়ারটেক তো এককভাবে কিন্তু ওইখানে কোয়ালিফাইড হয় নাই, এখানে কিন্তু সিঙ্গাপুরও কিন্তু অন্য একজন, সেখানে আমি নামটা ভুলে গেছি, ও জয়েন্ট ভেঞ্চার এখানে, সেও কিন্তু কোয়ালিফাই হয়েছে। সুতরাং আমরা যে ওকে দেওয়ার জন্য এটা করেছি নট দ্যাট। আরেকটা বিষয় হলো যে সাইপ পাওয়ারটেক, আমি আগেই বলেছি, 2টা বার্থ এখনো কিন্তু পরিচালনা করছে এবং তার রেটই হলো সবচেয়ে কম। অন্যরা কিন্তু বেশি টাকায় আপনার হ্যান্ডেলিং করছে আর সাইপ পাওয়ারটেক কম টাকায় হ্যান্ডেলিং করছে। আর এখানে বিষয়টা কিন্তু উল্টাটা হলো যে আপনি হ্যান্ডেলিং করবেন, পোর্টকে কত বেশি টাকা দেবেন, পোর্ট তাতে লাভবান হবে। সেখানে সেটা আমি তো মনে করি যে যারা 5-6 জন, যারা এ পর্যন্ত 5 জন এখানে আপনার কম্পিটিশন করছে এবং 5 জনের আরো একজনও হতে পারে, তো আমাদেরকে বেশি দেবেন, যে বেশি দেবেন সেই পাবেন। এইখানে এই মূল্যায়নটা কিন্তু এখন পর্যন্ত আমরা ওই ফাইন্যান্সিয়াল অফার এখন পর্যন্ত আমরা ওপেন করি নাই। ওইটা ওপেন করলেই দেখা যাবে যে কে পাচ্ছে, তাহলে এইটা নিয়ে তো সন্দেহ করার কোনো কারণ নাই। ওই সন্দেহটা আসে কোথায় সাজান ভাই, আমি একটু বলি। আমি জনাব অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এনসিটি বিষয়ে যে তার মতামত প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছেন, সেখানে তিনি লিখেছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কন্টেইনার টার্মিনাল বিষয়ক মূল্যায়ন প্রতিবেদন দেখার আমার সুযোগ হয়েছে। একটি প্রতিষ্ঠান মেসার সাইফ পাওয়ারটেক কনসোর্টিয়াম বিষয়ে 3টি নোট অফ ডিসেন্ট দাখিল হয়েছে। এই ক্ষেত্রে দরপত্রে যেসব দোষ ত্রুটি আছে সেগুলি সবই উপেক্ষা করা হয়েছে। এতে মনে হয় এই দরদাতাকে বিশেষভাবে অনুগ্রহ করা হয়েছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে অর্থমন্ত্রী সেটা লিখছেন প্রধানমন্ত্রীর কাছে। জি, প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটা কি জানেন? না, এই ব্যাপারে আমাকে আইন অনুযায়ী চলতে বলছেন এবং আইনের মধ্য থেকেই কিন্তু আমরা আইন এবং ন্যায় দুটাই, আইন এবং ন্যায় দুটাই না, শুধু আইন আমার কিছু করার নাই। আইনের মধ্যে থেকেই কিন্তু আমি এটা তো দেওয়া করার পরে আমাকে প্রধানমন্ত্রী বলেছেন যে তুমি অন্যায় করেছো বা তোমার মন্ত্রণালয় সঠিক কাজ করে নাই। আমাকে কি এই ব্যাপারে কেউ কোনো কন্টেস্ট করেছেন? এখন যেহেতু সিপিটিউ একজন আবেদন করার প্রেক্ষিতে সিপিটিউ একটা রেস্ট্রিকশন দিয়েছে এবং হাইকোর্ট আরেকটা রেস্ট্রিকশন, আমরা সবকিছু মিলে আমাদের এই কাজটি করব। তবে একটা জিনিস বলতে চাই আপনাকে, আমি চট্টগ্রাম বন্দরের, শুধু বন্দর না, নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পরে আপনাকে নিশ্চয়ই একথা স্বীকার আমাদের মহিউদ্দিন ভাইও করবেন, সকলেই করবেন, আজকে বাংলাদেশের ডিজিটাল পদ্ধতিতে আমরা সিটিএমএস চালু করার কারণে ওই পোর্ট পরিচালিত হচ্ছে। এর ফলে আমার নিরাপত্তা আরো জোরদার হয়েছে, আমার প্রায় চুরি বন্ধ হয়ে গেছে, আমার সেখানে এখন স্ক্যানিং মেশিন আমরা সেখানে আনতেছি, তারপরে টার্ন অ্যারাউন্ড টাইম কমে এসেছে, যেখানে 7-8 দিন পর্যন্ত ছিল, কেয়ারটেকার সময় কমে আসছিল। 600 জন লোক নিয়োগ করার কথা, সেটা নিয়োগ দিচ্ছে না কেন সাজান ভাই? 600 জন যে প্রথম যে শুরু হলো এটা নিয়ে, যে 600 জন নিয়োগ দেয়া নিয়ে, তো বন্দর পাহারাদার, বন্দর পাহারাদার, সেটা না, পাহারাদার কিন্তু আপনি কোনটা, ওয়াচম্যান, যেটা ওয়াচম্যান নিয়োগের ব্যাপারে কিন্তু আমরা কোর্টকে ইনস্ট্রাকশন দিয়েছি যে যে বিধিবিধান আছে সেই মোতাবেক তোমরা এটাকে কাজ চালাবা।
পোর্ট সেটা করবে, সেটা আমার মন্ত্রণালয়ের ব্যাপার না। পোর্ট সেটা করে নাই কেন, সেটা পোর্ট এটা জবাব দিতে পারবে। আরেকটা জিনিস বলি আপনাকে, আমরা জাহাজ আপনি জট পোর্টের কিন্তু কাছে এখন জবাব কমিয়ে চান নাই, এনেছি। আপনি পোর্টের কাছে আমি একটু আমারটা করি, জি, জি, আপনি- জাহাজ জট নেই, শ্রমিক অসন্তোষ নেই। তা আমার কথা হচ্ছে তাহলে বন্দর অরক্ষিত থাকলো কোন জায়গাটায়? বন্দর তো আগের চাইতে আমি মনে করি অনেক ভালো হয়েছে, বরং এখন বন্দরকে অস্থিতিশীল করার যে মানে আমি অরক্ষিত থাকলো কোন জায়গাটায়? বন্দর তো আগের চাইতে আমি মনে করি অনেক ভালো হয়েছে, বরং এখন বন্দরকে অস্থিতিশীল করার যে মানে আমি প্রশ্ন করছিলাম, মহিউদ্দিন ভাই কিন্তু জবাব দেয় নাই। সেটা হলো যে কালকে উনি মিটিংয়ে থেকে তার এই 10 পয়েন্ট নিয়ে যখন আমরা কথা বললাম, তখন উনি কোনো কথা বললেন না কেন? এবং তখন তিনি তারপরে সাংবাদিকরা তাকে যখন ধরলো, তিনি কিন্তু একটা কথার জবাব দেন নাই। কিন্তু হঠাৎ করে দেখলাম আজকে আবার তিনি এক প্রোগ্রাম করলেন, এক কর্মসূচি নিলেন। আমার কথা হলো কি যে ওনাকে কি কেউ পরিচালনা করছে, না উনি তার বিবেক দিয়ে পরিচালিত হচ্ছে? যদি বিবেক দিয়ে পরিচালিত হয়, আমার নেতার কাছে আমার প্রশ্ন, তাহলে তো গতকালকে ওনাকে ঘোষণা দেওয়া উচিত ছিল আমি এই সমস্ত সিদ্ধান্ত মানি না, আমি আমার কর্মসূচিতে অটল, বা এই অন্যায়গুলো হয়েছে, এইগুলোকে মানা হয় নাই, এই সমস্ত কিচ্ছু কিন্তু আপনি দেখেছেন, জি। কিচ্ছু কোনো কথা বলেন নাই। বরং আমি টেলিভিশনে দেখেছি ওনাকে অনেক সাংবাদিকরা চেষ্টা করেছেন, উনি দরজা আবার গাড়িতে উঠে চলে গেছেন। তাহলে আমার কাছে সন্দেহ হচ্ছে যে ওনাকে কেউ পরিচালনা করছে। এখন ওই পরিচালনা যারা করছে তারাও আর এক মাফিয়া কিনা, এইটাই আমার কাছে না, আমরা মাফিয়া ব্যাপারটা অনেকটি হয়ে উঠেছে। আমাদের এই মুহূর্তে একটি বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর বাদল ভাইকে শুনে আমরা সর্বশেষে জনাব মহিউদ্দিন চৌধুরীর কাছে আসব যে আপনাকে কেউ পরিচালনা করছে কিনা এবং আপনি গতকাল এই বিষয়গুলি কেন তুলে আনেন নাই। আমরা একটা বিরতি নিচ্ছি। প্রথমে আমরা আবার জনাব মহিউদ্দিন চৌধুরীর কাছে যাব, কারণ আমাদের দর্শকদের মধ্যে থেকে অনেকে জানতে চাইছেন যে এই ব্যাপারটির সমাধান কিভাবে হবে। জনাব মহিউদ্দিন চৌধুরী, বন্দরের অচল অবস্থা বা সংকট থেকে উত্তরণের উপায়টা কি, সমস্যার সমাধানটা আপনি কিভাবে চাচ্ছেন, এটা আমাদের দর্শকরা অনেকেই জানতে চাইছেন। জনাব মহিউদ্দিন চৌধুরী। সহজ পন্থা হলো এই, 4 বছর পূর্বে এই যে 4টা প্রতিষ্ঠান সিলেক্ট হয়েছে, তারাই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু 4 বছরের মধ্যে সাইপ পার্কে ঢুকে যাওয়া একটা পলিসি হয়েছিল। যা হোক, সিপিটিউ একটা সাইপ পার্কের এই তার প্রবেশটা অবৈধ বলে সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ফলে তাকে বাদ দিয়ে এখন আবার সবগুলি বাতিল করা না করে যে 4টি প্রতিষ্ঠান সিলেক্ট হয়েছিল তাদের মাধ্যমে টেন্ডার গ্রহণ করলেই আমার মনে হয় সহজ হয়ে যাবে। এরপরেও যে সমস্ত অপকর্মগুলি হয়েছে, এটা জোর স্ট্রং শক্তিশালী একটা কমিটি করে তদন্ত করার প্রয়োজন আছে। কী কারণে সাইপের পাওয়ার টেককে আনার জন্য, যেখানে 9 লক্ষ টিউসের পরিবর্তে 14,000 করা, একটা ডিফারেন্সের সীমা আছে। তো এই যে একটা দুরভিসন্ধি চক্রান্ত, তাই তারা করেছে। তাই বলবো, চক্রান্তের মধ্যে ঠেলে না দিয়ে আসুন এই মুহূর্তে সমস্যার সমাধান করি। আরও 4 বছর যেন না লাগে, তার জন্য যে 4টা প্রতিষ্ঠানকে সিলেক্ট করা গেছিল, জামিন সাহেব সিলেক্ট করেছেন, সেই 4টা প্রতিষ্ঠানের মাধ্যমে টেন্ডার যদি ডাকা হয় তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আমি মনে করি। সেই বিশ্বাস আমার আছে। জনাব মহিউদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। জনাব বাদল, এইটা কি আপনার সমাধানটা কি গ্রহণযোগ্য সমাধান মনে হচ্ছে কিনা? You are asking a very difficult question. I'm nobody to judge it. আমি অন্যভাবে বলি। জি, আমি মনে করি যে উনি যে সমস্ত প্রশ্নগুলো উত্থাপন করেছেন, আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন যে মন্ত্রী তো আরেকটা উত্তর দিচ্ছেন। উনি বলতেছেন আই এম গোয়িং বাই দ্য বুকস। এইভাবে বিতর্ক নিষ্পত্তি হয় না। নিষ্পত্তি হওয়ার দুটো আমি সাজেশন করতে পারি। একটা হলো যে একটা সংসদীয় তদন্ত কমিটি হতে পারে। সংসদীয় তদন্ত কমিটি নিয়ে যদি বলা হয় যে মানে বন্দর সংক্রান্ত সংসদীয় কমিটি নিয়েই প্রশ্ন আছে, তাহলে কিন্তু বন্দর আরেকটি জায়গার নজরদারিতে থাকে। দ্যাট ইজ পাবলিক আন্ডারটেকিং কমিটি। সো পাবলিক আন্ডারটেকিং কমিটিরও কিন্তু অধীনস্থ বন্দর সরকারি প্রতিষ্ঠান হিসাবে। সো একটা পাওয়ারফুল সংসদীয় কমিটি সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখতে পারে।
তারা তাদের ওপিনিয়ন দিতে পারে। এক, যদি মনে হয় যে না এটা নয়, তাহলে আমি মনে করব সরকারের উচিত অনতিবিলম্বে একটা বিচার বিভাগীয় ছোট্ট কমিটি করা, যারা সমস্ত ব্যাপারটিকে, অভিযোগগুলোকে, উত্তরগুলোকে খতিয়ে দেখে তাদের মতামত দেবে, এবং সেই মতামতটা যাতে সবার প্রতি বাইন্ডিংস হয়, এটা পাবলিক ওপিনিয়নও তখন গ্রো করবে সেই মতামতের পরিপ্রেক্ষিতে। আমি এভাবেই ব্যাপারটাকে রিজলভ করার মানে পক্ষপাতে আমি এই সাজেশনই দেব। জনাব শাহজাহান খান, আপনার কাছে কি মনে হয় যে যে এই সাজেশনটি জনাব মহিউদ্দিন চৌধুরী রাখলেন বা যে সাজেশনগুলি জনাব বাদল রাখলেন, আপনার অভিমত কি সম্পর্কে? যোগ্যতা অযোগ্যতা 9,000 আর 14,000-এর মধ্যে সীমাবদ্ধ নাই, কিন্তু যোগ্যতা না। প্রশ্নটা হলো যে আমরা এটা বেসরকারি পরিচালনায় দেব, হ্যান্ডলিংটা বেসরকারি ভাবে প্রাইভেট সেক্টরে হবে। কেন? যেটা বাদল ভাই বলেছিলেন, আমি আর সময় নষ্ট করছি না, ওইটা হলো ব্যাপার যে কম্পিটিটিভ হওয়ার জন্য যাতে একটা হেলদি কম্পিটিশন হয়। তো সেখানে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি, এই যে কোর্ট বা বিভিন্ন, আপনি জানেন কোর্টে যাওয়ার মানেই হলো জেলে ঝুলে থাকা। তো কোর্ট রেস্ট্রিকশন কি দেবে না দেবে এবং সিপিটিউর এটা কি হবে না হবে ইত্যাদি নিয়ে একটা আইনগত প্রশ্ন দেখা দিছে। আমরা এই আইনগত প্রশ্ন মানে শেষ না হওয়া পর্যন্ত আমরা এইটাকে করতে পারছি না। অর্থাৎ এখন যে টেন্ডারের প্রক্রিয়া আছে, এইটা প্রক্রিয়া আমরা চালু করতে পারতেছি না। আমরা যেটা করতে পারি সেটা হলো নতুন করে পিকিউ করতে পারি। সেখানে নতুন নতুন আরো অনেক শর্ত আসতে পারে, কমতে পারে, বাড়তে পারে ইত্যাদি। কিন্তু এইখানে কোনো এমন কোনো ইয়ে নাই, বিধান নাই যে এত হইতেই হবে, এটাই হলো যোগ্যতা, তা নয়। এটা আপনি কিভাবে এটাকে দেখেন, কিভাবে করেন, এটা এই একটা করতে পারি। দ্বিতীয় আরেকটা করতে পারি, আমরা নতুন করে আমাদের এই সমস্ত বাদ, অর্থাৎ কোনো ইয়ের ব্যাপার নাই, আমাদের কিছু শর্ত আমরা দিয়া, ওই পিকিউর দরকার নাই, আমরা কিছু শর্ত দিয়ে আমরা এটাকে আপনার নতুন করে আমরা টেন্ডার কল করতে পারি। তাহলে তো মনে হচ্ছে আমি বলি, জি শেষ করি, এবং লাস্ট আমাদের অপশনটা হলো যে এটা বন্ধ পরিচালনা করবে। তাই আমরা এগুলো নিয়ে আমাদের যখন স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা আমি এই অপশনগুলো বলার পরে ওনারা বললেন যে বন্দর পরিচালনার দক্ষতা বন্দরের নাই, সুতরাং এটা বন্দরের পক্ষে সম্ভব নয়। আর এখন ঝুলে আছে যে কারণে, সে কারণে আমাদের প্রথম এটাকেও চালু করা সম্ভব নয়। আর নতুন পিকিউ করতে গিয়ে আরেকটা আমরা জটিলতা সৃষ্টি না করে, বরং আমরা একটা নতুন করে টেন্ডার আমরা কল করতে পারি। আমরা আশা করব যে এই আলাপ আলোচনার মাধ্যমে এবং শেষ করি, উপদেষ্টা কমিটির থেকেও যেটা আসছে সেটা হলো যে অবিলম্বে আপনারা এটা সবকিছু বিবেচনা করে মন্ত্রণালয় একটা যৌক্তিক এবং আইনগত সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেন। আমরা আশা করব যে এইভাবেই সমস্যার সমাধান হবে। জনাব শাহজাহান খান, জনাব মনিউদ্দিন খান বাদল এবং জনাব এবিএম মহিউদ্দিন চৌধুরী, আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।